কলকাতার আরজি করের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীকে। নির্মমতা ও বর্বরতার আরও এক নজির কলকাতার আরজি করের এই ঘটনা। 1990 সালের হেতাল পার্কে ধর্ষণের ঘটনা বা 2012 সালের নির্ভয়া। নির্মমতার তালিকা গোটা বিশ্বজুড়ে কম নয়। ধর্ষণ এমন এক অপরাধ যাকে গোটা পৃথিবী থেকে আজও মুছে দেওয়া সম্ভব হয়নি। একটা মানুষ কোন মানসিক পর্যায়ে পৌঁছে ধর্ষণ করতে পারে, অমানবিকভাবে খুন করতে পারে? আসুন আজকের ভিডিওয় খুঁজে বার করি যৌন ইচ্ছা ও ধর্ষণকারীর মানসিক ফারাক। কোন মানসিকতা থেকে একটা মানুষ ধর্ষক হয়ে ওঠে? নমস্কার, আই এম বোসের আবার একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনাল। নারীর উপর পুরুষের বল প্রয়োগের চরম রূপ ধর্ষণ, যেখানে পুরুষ নারীর সম্মতি ছাড়া তার সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে চায়, তারপর আক্রোশবশত খুনও করে। ধর্ষক হয়ে ওঠার পেছনে মানুষের কোন মানসিকতা কাজ করে, চলুন আজকের ভিডিওতে একটু খুঁজে দেখি রিসার্চে কোন কোন কারণগুলো সামনে উঠে এসেছে। একটা ধর্ষণ নারীকে কলঙ্কিত করে তোলে, এমনকি ধর্ষিতার যদি মৃত্যুও হয় এই পুরুষতান্ত্রিক সমাজে তার পরিবারের রেহাই নেই। তাই ধর্ষিতা নারীর নাম ছবি বাইরে আনা আইনত অপরাধ। সব কলঙ্ক যেন নারীর। ধর্ষণের সঙ্গে জড়িয়ে আছে পুরুষতান্ত্রিক সমাজের একটা তৈরি করা কনসেপ্ট, যার নাম সতীত্ব। নারীকে সব সময় এক পুরুষেই আকৃষ্ট হতে হবে, না হলে সে অসতী। কিন্তু পুরুষের পিউরিটির রক্ষার জন্য এরকম কোনো কনসেপ্ট নেই। কোথাও বলা নেই সতীত্বের মতন পুরুষের জন্য কোনো বিধান। কিন্তু একবার ভেবে দেখুন তো, এই সতীত্ব, এই কনসেপ্টটাই খুব গোলমেলে। সতী হতে গেলেও একটি নারীকে প্রথমে তার ভার্জিনিটি মানে কুমারিত্ব বিসর্জন দিতে হয়, না হলে সে সতী হবে কি করে? ভার্জিন নারী তো কুমারী। এই সতীত্বের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন গল্প উপন্যাস দীর্ঘদিন ধরে এই ধারণা বদ্ধমূল করে ধর্ষণ হওয়া মানে একটি নারীর মৃত্যু। এবং তাই হয়। কোনো পুরুষকে তো তার পরীক্ষা দিতে হয় না, কিন্তু নারীকে দিতে হয় সতীত্বের পরীক্ষা। এই ধারণার মধ্যেই লুকিয়ে আছে ধর্ষণের মূল ভাবনা, যেখানে ছোট থেকেই নারীকে সতীত্ব বাঁচানোর জন্য সতর্ক থাকতে হয়। অন্যদিকে এই সতীত্বের মানদণ্ড নির্ধারণ করেছে পুরুষ। সেই পুরুষই আবার বারবার নারীর সতীত্ব হরণ করে। পুরুষের দেহ সংগঠন এমন যে ইচ্ছে হলেই কোনো নারীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে পারে, কিন্তু নারীর সেই অধিকারে আছে সামাজিক আপত্তি। প্রত্যেকটি মানুষের মধ্যে তার আদিম সত্তা আজও বর্তমান। যৌন চাহিদা প্রাণীমাত্রই আছে, মানুষও তার ব্যতিক্রম নয়। কিন্তু তাই বলে তো সবাই ধর্ষক হয়ে ওঠে না। পুরুষের এই বিকৃত কাম কিভাবে তাকে ধর্ষক বানিয়ে দেয়, আজ সেটাই খোঁজার চেষ্টা করছি এই ভিডিওর মধ্যে দিয়ে। ধর্ষণের মতন ঘটনাকে যখন ছোট ঘটনার তকমা দেওয়া হয়, তখন তাতে রাজনৈতিক রং লাগে। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর অভিযোগ, এই ধরনের অপরাধকে দমন করার পরিবর্তে তাকে লুকোনোর চেষ্টা। আরজি কর তাই আজ গোটা পৃথিবীর কাছে জাস্টিসের প্রতীক হিসাবে মানুষের সামনে দাঁড়িয়ে। তাই আমাদের সমাজে ধর্ষণের সামাজিক কারণ খুঁজতে গেলে আপনি রাজনীতিকে বাদ দিতে পারবেন না। আমেরিকান দার্শনিক ও লেখিকা সুজান গ্রাফিন তিনি বলেছিলেন, আমি কখনোই ধর্ষণের ভয় থেকে মুক্ত থাকতে পারিনি। এরকম একটা ঘটনা ঘটার পর স্বাভাবিকভাবেই নারীদের মধ্যে এই প্রবণতা অনেক বেশি কাজ করে। সুজান গ্রাফিনের সেই ভীতি এ রাজ্যের বহু নারীর মধ্যেই কাজ করছে। নিরাপত্তাহীনতা ধর্ষিতা হওয়া নারীর জন্য মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা নাড়িয়ে দেয় এক নারীর জীবনকে। গভীর অন্ধকারে ডুবে যান বহু নারী। তার যদি সঙ্গমের পূর্ব অভিজ্ঞতা না থাকে, তাহলে যন্ত্রণা আর বিভীষিকা তাকে পাগল করে তুলতে পারে। তারা হয়তো আর কোনোদিনই অন্য কোনো পুরুষের সঙ্গেও সহজ হতে পারে না। পুরুষের প্রতিটি আচরণে এই নারী আতঙ্কিত হয়। ধর্ষিতা নারী কিছুটা সান্ত্বনা পেতে পারত বিচার বিভাগের কাছ থেকে, কিন্তু বিচার বিভাগীয় ট্রায়ালেও কখনো কখনো দ্বিতীয়বারের জন্য ধর্ষিতা হতে হয় নারীকে। 1982 সালে তপন সিনহার আদালত ও একটি মেয়ে সিনেমার কথা মনে আছে? ধর্ষিতা হওয়ার পর কোর্টে বিচার চাইতে যাওয়া এক শিক্ষিকার করুণ পরিণতি তুলে ধরা হয়েছিল কোর্ট রুমের দৃশ্যে। সেই ঘটনায় স্পষ্ট করে তুলে ধরেছিলেন ঋতুপর্ণ ঘোষ 1997 সালে তার ছবি দহনে। সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস অবলম্বনে তৈরি এই সিনেমায় মলেস্টেশনের শিকার এক নববধূ রমিতাকে লড়াই করতে হয়েছিল নিজের পরিবারের বিরুদ্ধেই। সমাজের ভয়, পরিবারের রক্তচক্ষু ছিল রমিতার বিরুদ্ধে। তার স্বামী পলাশের সব রাগ গিয়ে পড়েছিল রমিতার উপর, কারণ সে একটা ভার্জিন মেয়েকে ভোগ করতে চেয়েছিল। সেই রাগের কারণে বারবার হাত তোলে স্ত্রীর গায়ে। বারবার রমিতা ধর্ষিতা হয় স্বামী পলাশের কাছে। আমাদের সমাজে বহু স্ত্রীকেই ইচ্ছার বিরুদ্ধে স্বামীর সঙ্গে সঙ্গম করতে হয়, এটাও একটা ধর্ষণ।
আসলে কোনটা ধর্ষণ আর কোনটা ধর্ষণ নয় এটা বোঝার উপায়ও এই সমাজে খুব কম। যেন ধর্ষিতাই অপরাধী, তার ছোট ড্রেস, শাড়ি পরার কায়দা সবকিছুই যেন ধর্ষককে ইঙ্গিত করে। এটাই সমাজের মানসিকতা। পুরুষ যাতে ঝাঁপিয়ে না পড়ে তাই নারীকে সবসময় শরীর ঢেকে রাখতে হয়। পুরুষের এক্ষেত্রে অবাধ স্বাধীনতা। এই সমাজ জানে না একটা শব্দের অর্থ, তা হলো না। না মানে না। এই কনসেন্ট একটা ছোট্ট ওয়ার্ড, এটার প্রতি এই সমাজের বেশিরভাগ মানুষেরই কোনো অভিজ্ঞতা নেই। কনসেন্ট জিনিসটা কি, সম্মতি জিনিসটা কি, সেটা পুরুষ বুঝতেই চায় না, কারণ এই শিক্ষাটাই ছোটবেলা থেকে তার মধ্যে কোথাও নেই। সম্প্রতি দেখলাম অভিনেত্রী মোক্ষা তিলোত্তমার বিচার চেয়ে যাদবপুরের নজরুলের কারার ওই লৌহ কপাট গানের সঙ্গে রাস্তায় একটি অসামান্য নৃত্য প্রদর্শন করলো। অন্য রাজনৈতিক দলের কর্মীদের সোশ্যাল মিডিয়া পোস্ট, মোক্ষার শরীর দেখে সবাই ধর্ষণ করতে উৎসাহ পাবে। সোশ্যাল মিডিয়াতে এমন ভয়ঙ্কর পোস্ট দেখে বোঝাই যায় আমাদের আশেপাশে বহু ধর্ষক লুকিয়ে রয়েছে, কিন্তু কেউ তা প্রকাশ করে না, চেপে রাখেন। নিউজিল্যান্ডের সমাজতত্ত্ববিদরা ধর্ষণ সম্পর্কে জানিয়েছেন, একজন ধর্ষিতা বিচারের পীড়নকে বেশি খারাপ মনে করে। ধর্ষিতা নারী বিচার চাইতে গেলে ধর্ষিত হয় এজলাসে বারবার। বিচারের প্রহসন তাকে ছিন্ন ভিন্ন করে। ধর্ষণের কারণ জানতে গেলে আমাদের মনোবিজ্ঞানের পথেই যেতে হবে। 20 শতকের মনোবিজ্ঞান জগতের স্থপতি সিগমন্ড ফ্রয়েড তার বিখ্যাত মনোবিজ্ঞান গবেষণায় যৌনতা বা অবদমিত কামকে এই সমাজের প্রধান চালিকা শক্তিরূপে মনে করেন। ফ্রয়েডের মতে মানুষ জৈবিকভাবে নিয়ন্ত্রিত, যার মুক্তি নেই প্রবৃত্তির কারাগার থেকে। ফ্রয়েডের লিবিডো তত্ত্বে মানুষের ভেতরের অবদমিত কাম মানুষকে কখনোই মুক্তি দেয় না। মানুষ সমাজের ভয়ে নিজের কামকে অবদমিত রাখতে রাখতে একসময় নিজেই হয়ে ওঠে কামের দাস। আর এই অবদমিত কামের চরম রূপ হলো ধর্ষণ। তবে ধর্ষক যখন কোনো নারীকে অত্যাচার করে তখন সবকিছুই তার কাছে ন্যায়সঙ্গত। সেই মুহূর্তে ধর্ষণ ছাড়া তার মাথায় আর কিছুই আসে না। ফ্রয়েডের ধারণায় অনেক কিছু থাকলেও নারীর দিকটা দেখা হয়নি। অবদমিত কাম কি শুধু পুরুষের একচেটিয়া সম্পত্তি? এই প্রশ্ন তুলেছেন নারীবাদীরা। সিমন দ্য বোভার ফ্রয়েডকে গ্রহণ করলেও অনেক কথার বিরোধিতা করেছেন। সিমনের লেখা বিখ্যাত বই দ্য সেকেন্ড সেক্সে তিনি নারীকে পুরুষতান্ত্রিক সমাজের দ্বিতীয় লিঙ্গ ভাবার দীর্ঘ সংস্কৃতিকে আক্রমণ করেছেন। সিমনের চিন্তায় নারীর উপর পুরুষ কেন ধর্ষণ করে তার একটা উত্তর আছে। তিনি মনে করেন আমাদের সামাজিক শিক্ষায় আমাদের মানসিকভাবে পুরুষতান্ত্রিক করে তোলে। পুরুষতান্ত্রিক কাঠামোয় যৌনতা বা কাম সবটাই পুরুষ নিয়ন্ত্রণ করে। আমরা যৌনতার শিক্ষা পাই আমাদের মাথা থেকে। কি কি দেখলে উত্তেজিত হব সমাজ যেন চুপি চুপি ফিসফিস করে বলে দিয়ে যায়। যেমন ধরুন ভিড় বাসে কারো সঙ্গে শরীরের স্পর্শ লাগলো, আপনি উত্তেজিত নন, কিন্তু যখনই আপনি দেখলেন আপনার শরীর স্পর্শ করছে কোনো রমণীর শরীরকে, সঙ্গে সঙ্গে ব্রেন সিগন্যাল পাঠায় শরীরকে, প্রতিটি স্নায়ু এবং গোপনাঙ্গকেও। উত্তেজিত হয়ে ওঠার অন্যতম কারণ এটাই। সমাজের প্রত্যেকটি সাধারণ প্রবাদ বাক্য থেকে গালাগালি থেকে সবকিছুতেই উকি মারে আপনার পৌরষ। যেমন কলেজ ক্যান্টিনে এক বন্ধু আরেক বন্ধুকে বলছে সেকেন্ড হ্যান্ড গার্লফ্রেন্ড পছন্দ নয়, বা আমি কারো এঁটো খাই না। প্রত্যেকটি শব্দেই পুরুষতন্ত্র ছাপ লুকিয়ে রয়েছে। গালাগালির ভাষাতেও পুরুষতন্ত্র লুকিয়ে রয়েছে। সেখানেও নারীকে ছোট করে দেখানো হয়। ছোট থেকেই কোথাও একটা প্রচ্ছন্ন মানসিকতার জন্ম হয় যে বাড়ির মেয়েরা যেন খাট বিছানা সোনার উপর মতোই পুরুষের সম্পত্তি। তাই তাকে ভোগ করার দায়িত্ব একমাত্র পুরুষেরই। পুরুষ তাকে রক্ষা করার মধ্যে দিয়ে নিজের সম্মান ফিরে পায়। সিমনের লেখায় অনেকেই উগ্র নারীবাদের বীজ দেখতে পান, কিন্তু এটি শতাব্দীর সবথেকে বড় বই যা নারীদের সমস্ত সমস্যা নিয়ে সরাসরি গভীরভাবে আলোচনা করে। ধর্ষণ এতদিন ধরে সামাজিক সমস্যা ছিল, যা আস্তে আস্তে রাজনীতির মধ্যে ঢুকে পড়ছে, হয়ে উঠছে রাজনৈতিক সমস্যা। আগেই বলেছি পুরুষ কেন ধর্ষণ করে, এটার মূল কারণ যৌনতা বা অবদমিত কাম। কিন্তু শুধুই কি তাই? রাজনৈতিক এলাকা দখলের সময় বা গ্রাম দখলের সময় মহিলাদের ধর্ষণ তো কোনো উত্তেজনার তাৎক্ষণিক বহিঃপ্রকাশ নয়, বরং নিজেকে প্রয়োজন মতো উত্তেজিত করে। আর এই ধর্ষণগুলোর কারণ মানুষকে আতঙ্কিত করা। রাজনৈতিক এলাকা দখলে গ্রামের মেয়েদের ধর্ষণ করলে পুরো গ্রামের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়া যায়। নিজের স্ত্রীর সম্পত্তির রক্ষার জন্য বাড়ির পুরুষ যেমন ভয় পান, তেমনি নারীরা ভয় পায়। রাজনৈতিক ভয় সৃষ্টিতে ও ধর্ষণ একটা হাতিয়ার। ওই মিলেটি প্রথম ধর্ষণ নিয়ে যুক্তিগ্রাহ্য আলোচনা করেছিলেন বিখ্যাত মার্কিন চিন্তাবিদ, লেখিকা এবং দার্শনিক কেট মিলেট 1959 সালে লিখেছিলেন তার বিখ্যাত বই সেক্সুয়াল পলিটিক্স। এই বইটিতে মিলেট বলেছিলেন ধর্ষণকে শুধু কিছু ব্যাধিগ্রস্ত মানুষের বিকৃত কাম বলে একপাশে সরিয়ে রাখা যাবে না। মিলেট প্রথম বল প্রয়োগ নামে ধর্ষণের আলোচনা করেন।
তিনি দেখালেন যে পিতৃতন্ত্রের নারীর উপর পুরুষাধিপত্য প্রতিষ্ঠার কৌশলগুলোর একটি হলো ধর্ষণ। সামাজিক রাজনৈতিক ভিত্তিটাই আপাদমস্তক পুরুষতান্ত্রিক যৌনতাকে এতটা প্রশ্রয় দেয় যে কারণ ধর্ষণ হয়। মিলেট বলেছেন, ধর্ষণ আমাদের মধ্যে থাকা পুরুষতন্ত্রের বহিঃপ্রকাশ। 1975 সালে বের হয় ধর্ষণ সম্পর্কে সুজান ব্রাউন মিলারের সারা জাগানো বই এগেইনস্ট আওয়ার উইল। সুজান একজন বিখ্যাত লেখক এবং চিন্তাবিদ। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হাজার হাজার ধর্ষণের ঘটনার গ্রাউন্ড জিরো রিপোর্ট তুলে ধরেন সুজান। এরই সঙ্গে বিশ্বের আরও বহু ধর্ষণের ঘটনার তুলনামূলক আলোচনার মধ্যে দিয়ে সুজান কারণ খুঁজলেন ধর্ষণের। তিনি বলছেন যে ধর্ষণ সবসময় কাজ করেছে এক প্রধান সামাজিক শক্তিরূপে, পুরুষাধিপত্য প্রতিষ্ঠার হাতিয়ার রূপে। পুরুষ কেন ধর্ষণ করে এই সম্পর্কে 3টি তত্ত্ব সামনে আসে। একটি নারীবাদের, একটি সমাজবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানীদের এবং একটি জীববিজ্ঞানীদের তত্ত্ব। সমাজবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানীদের তত্ত্বে ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, যার উদ্ভব ঘটেছে আধুনিক শিল্পনির্ভর সমাজের জটিলতা থেকে। এই তত্ত্বটা বাতিল হয়ে যায়, কেননা ধর্ষণ শুধু আধুনিক শিল্পনির্ভর সমাজে সীমাবদ্ধ নয়। ধর্ষণ আগেও ছিল, এখনও আছে। শিল্পোন্নত সমাজে যেমন রয়েছে ধর্ষণ, তেমনই রয়েছে এই কালের আদিম ও অর্ধ আদিম সমাজগুলোতেও। ধর্ষণ সম্পর্কে নারীবাদী এবং জীবন বিজ্ঞানীদের তত্ত্বের সমন্বয় করলে পাওয়া যায় ধর্ষণ সম্পর্কে বেশ স্বচ্ছ ধারণা। ধর্ষণ সম্পর্কে নারীবাদীদের তত্ত্বের মূল কথা হচ্ছে নারীর ওপর পিতৃতান্ত্রিক পুরুষাধিপত্যের একটি কৌশল হিসেবে পিতৃতন্ত্র লালন করে আসছে ধর্ষণ। আর জীববিজ্ঞানীদের তত্ত্বের সার কথা হচ্ছে বিবর্তনের ফলেই পুরুষের কামের ইচ্ছা তৃপ্তির একটা উপায় হলো এই ধর্ষণ। নারীবাদীরা ধর্ষণ সম্পর্কে 2টি সিদ্ধান্তে পৌঁছেছেন। প্রথমত, ধর্ষণ শুধু ধর্ষণকারীর আলোকে বোঝা নয়, বুঝতে হবে পুরুষের সমগ্র মূল্যবোধের আলোকে। দ্বিতীয়ত, ধর্ষণ যতটা অবদমিত কামের প্রকাশ, তার চেয়ে অনেক বেশি প্রকাশ নারী বিদ্বেষের। ক্যারোলিন হার্স, সুজান গ্রিফিন, রুথ ই হলের মতে সমাজবিজ্ঞানীরা বলছেন যে ধর্ষণের মধ্যে পুরুষতন্ত্রকে উচ্চ ভাবার একটা প্রবণতা আছে। নারীবাদীরা নারীর অস্তিত্বকে দেখেন পিতৃতান্ত্রিক পীড়ন এবং আধিপত্যের কাঠামোতে। যেমন মেরি ড্যালি পিতৃতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন, পিতৃতন্ত্র ধর্ষণের মূল কাঠামো। ব্রাউন মিলার ধর্ষণের স্বরূপ দেখাতে গিয়ে বলেছেন, প্রকৃত ধর্ষণকারী কোনো ব্যক্তি নয়, প্রকৃত ধর্ষক হলো পিতৃতন্ত্র। তার মধ্যে ধর্ষণ হলো পিতৃতন্ত্রের আধিপত্য টিকিয়ে রাখার হাতিয়ার। ধর্ষণ বহুভাবেই হয়, যেমন ধরুন নিজের বিবাহিত স্ত্রীকে প্রতিদিন রাতে শাড়ি গয়না পরে সঙ্গমে যাওয়ার জন্য বাধ্য করা। রাজি না হলে স্বামীরা চালায় বহু রকমের মানসিক নির্যাতন। বহু শিক্ষিত স্বামী নিয়মিতভাবে ধর্ষণ করেন তার স্ত্রীকে, কিন্তু স্ত্রীরা মুখ বুজেই থাকে। ব্রাউন মিলার বলেন, ধর্ষণ বৈধতা দেয় পিতৃতন্ত্রকে। ব্রাউন মিলার এবং অন্যান্য নারীবাদীদের মত যদি দেখেন, তারা বলতে চাইছেন ধর্ষণ কিছু বিকৃত মানুষের কাজ নয়, সমাজেরই কাজ। ধর্ষণ বিকারগ্রস্তের রোগ নয়, এটা হলো পিতৃতন্ত্রের রোগ। ধর্ষণকে রাজনীতির রূপ দিয়েছে কিছু পুরুষরাই। একসময় আফ্রিকা থেকে আনা কালো নারীকে বিবস্ত্র করে আমেরিকার কারখানার খাঁচার মধ্যে রাখা হতো শ্রমিকদের উৎসাহিত করতে। তার প্রতিক্রিয়ায় পরবর্তীকালে আমেরিকান ব্ল্যাক প্যান্থার পার্টির নেতা এলভিস ক্লিভার কালোদের লড়াইয়ের কৌশল হিসেবে অনুসারীদের নির্দেশ দিয়েছিলেন শ্বেত নারীদের ধর্ষণ করতে। ধর্ষণ যে রাজনীতির সঙ্গে কিভাবে মিশে আছে তা বুঝতে পারবেন দখলদারি সেনাবাহিনী যখন অধিকার করা অঞ্চলের নারীদের উপর ধর্ষণ চালায়। কেইট মিলেট মনে করেন যে ধর্ষণের উদ্ভব ঘটেছে আদিকাল থেকে পুরুষের দেহ এবং মনস্তত্ত্বের বিবর্তনের ফলে। তবুও তিনি এটা রাজনৈতিক অপরাধ বলেছেন। ব্রাউন মিলার একটা সুন্দর ব্যাখ্যা দিয়ে বলেছেন, ধর্ষণ করার জন্য পুরুষের শারীরিক যোগ্যতাই সৃষ্টি করেছে পুরুষের ভাবাদর্শ, যার নাম ধর্ষণ। এতক্ষণ তো সমাজতত্ত্বের বিষয় বললাম, এবার চলুন দেখি জীবন বিজ্ঞানীরা ধর্ষণের পেছনে কি কারণ খুঁজে পেয়েছেন। জীববিজ্ঞানীরা বিবর্তনবাদের আলোকে ব্যাখ্যা করেন ধর্ষণকে। তাদের মধ্যে ধর্ষণ পুরুষের এমন একটি আচরণ যা কখনো কখনো বিবর্তন তত্ত্বের বিরোধী। এও মনে করেন যে ধর্ষণ হয়তো বিবর্তনের ফলে সৃষ্টি হওয়া বিশেষ একটা আচরণ। তারা বলছেন যে পুরুষরা ধর্ষণ করে তারা নিজেরা ইচ্ছে মতন লাইফ পার্টনার পায়নি, বা যাকে চেয়েছে তাকে পায়নি। এখানেও একটা পুরুষতন্ত্র আছে। একটা মেয়েকে না পেয়ে সব মেয়ের উপর রাগ গিয়ে পড়েছে, মানে সেই পুরুষতন্ত্র সেই মেয়েটাকে একটা শরীর ভাবছে। মেয়েদের মানুষ ভাবতে তো আমাদের সমাজ প্রায় শেখাই না বলতে পারেন, তাই এই পরিণতি। ধর্ষণ নিয়ে বহু গবেষণা চালিয়ে জীববিজ্ঞানীরা প্যানোরপা প্রজাতির মৌমাছির আচরণ পর্যবেক্ষণ করে কিভাবে বল প্রয়োগের মধ্যে দিয়ে সঙ্গমের সৃষ্টি হয়েছে সেটা দেখিয়েছেন। বিষয়টা অনেকটা এইরকম। পুরুষ প্যানোরপা 3 রকম যৌন আচরণ করে থাকে। প্রথম আচরণ, সে খাদ্যের বিনিময়ে নিজের কাম চরিতার্থ করতে চায়। সঙ্গমের আগে মেয়ে প্যানোরপার সামনে খাবার রাখে। মেয়ে প্যানোরপা খেতে শুরু করলেই পুরুষ প্যানোরপা সঙ্গম করে।
দ্বিতীয় আচরণে নারী প্যানরপাকে আটকে জোর করে সঙ্গম। পুরুষ প্যানরপা সঙ্গমের কোন পদ্ধতি গ্রহণ করবে তার উপর নির্ভর করে ওর যোগ্যতার উপর। সবথেকে অযোগ্য পুরুষ প্যানরপা তৃতীয় পদ্ধতি গ্রহণ করে। আর আমাদের এই সমাজেও উচ্চমানের পদ্ধতি ব্যবহার করে চলছে প্রতিদিন ধর্ষণ। এই যেমন এক পরিচালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি মহিলা অভিনেত্রীকে স্ক্রিপ্ট বোঝানোর অছিলায় এক প্রকার যৌন হেনস্থা করেছেন। আবার রাজনৈতিক নেতা বা ক্রিয়েটিভ পার্সোনালিটির পুরুষ ধর্ষণ করে নিত্য নতুন কৌশলে। অনেক বাড়িতেই স্বামী প্রতিদিন সোশ্যাল সাইটের যেসব উত্তেজক ভিডিও দেখেন তার বাস্তব প্রয়োগ প্রতিদিন রাতে স্ত্রীর ওপর করে থাকেন। সেই স্ত্রীর ইচ্ছা থাকুক না থাকুক, এখানেও কনসেন্ট কোনো ম্যাটার করে না। স্বামীর ইচ্ছা মতন পোশাক পরে তার সামনে আসতে হবে এবং সেখানে বাধা পেলেই স্বামী রেগে যান। সারাদিন বিভিন্নভাবে নিজের রাগ প্রকাশ করেন। ঘরে শান্তি বজায় রাখতে স্ত্রীকে সব মেনে নিতে হয়। এমনকি আমাদের সমাজের বহু মহিলার মাথায় বসে আছে পুরুষতন্ত্র। তারাও মনে করেন এটা তো স্বাভাবিক বিষয়। তাই যে কোনো অছিলায় একজন স্ত্রীকে যে ধর্ষণ করা যায় না, এটা অনেকে মানতেই পারেন না। এমনকি মহিলা মুখ্যমন্ত্রী পর্যন্ত ধর্ষণের পর মহিলার সঙ্গে লাভ অ্যাফেয়ার, প্রেগনেন্ট, ছোট ঘটনার মতন যুক্তি খাড়া করে না। একটি নারী একটা পুরুষকে পছন্দ করা মানেই তাকে ধর্ষণ করার অধিকার দেয়নি। একজন নারী কারোর সঙ্গে হেসে কথা বলা মানেই তাকে ধর্ষণের অধিকার দেয় না। একজন নারী তার পছন্দ মতো পোশাক পরা মানেই কাউকে ধর্ষণের অধিকার দেওয়া নয়। কিছুদিন আগে একটি বই বেরিয়েছিল, ওয়াই মেন রেপ, অ্যান ইন্ডিয়ান আনকভার ইনভেস্টিগেশন। লেখিকা তারা কৌশল, বিখ্যাত ভারতীয় লেখিকা, সাংবাদিক তিনি। তারা বলছেন যে ছোটবেলায় মাত্র 4 বছর বয়সে তিনি নিজেই ধর্ষিতা হয়েছিলেন বাগানের মালির কাছে। ধর্ষণের পর ছোট্ট শিশুরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা আচরণগুলো কাউকে বলতে পারে না। আর তারা কৌশলের অবস্থাও একই রকম হয়েছিল। ছোট থেকেই সে ভয় ভয় থাকত। নিজের মনের সব প্রশ্নের উত্তর খুঁজতে তারা কৌশল কেন পুরুষরা ধর্ষণ করে এই নিয়ে একটা গবেষণা শুরু করেন। ধর্ষণে অভিযুক্ত বিভিন্ন আসামিদের সঙ্গে তিনি দেখা করেন, তাদের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করেন। তারা বিভিন্ন ধর্মের ভাষায়, সংস্কৃতির মানুষের সঙ্গে কথা বলে মোট 5 রকমের কারণের কথা উল্লেখ করেছেন। প্রথম, ডিসঅ্যাডভান্টেজ মেন, মানে যাদের অবস্থা অর্থনৈতিকভাবে দুর্বল এবং সামাজিকভাবে পিছিয়ে, তারা ধর্ষণ করেন নিজেদের দুর্বল পুরুষত্বের বহিঃপ্রকাশ করতে। স্পেশালাইজড রেপিস্টস, যারা ধর্ষণ বিষয়টিকে উপভোগ করে, এদের মধ্যে রয়েছে স্যাডিস্ট মানসিকতার, যারা অত্যাচার করে আনন্দ পায়। অপরচুনিস্টিক রেপিস্টস, যারা ধর্ষণের কোনো আইনি সাজা হবে না এটা বুঝে গিয়ে আইনের ভয়ে গুটিয়ে থাকা হিংস্রতার প্রকাশ করে। হাই মেটিং এফোর্ট রেপিস্টস, মানে এদের ছোট থেকে ভয়ঙ্কর যৌনতার অভিজ্ঞতা হয়েছে, তারা সবসময় যৌনতার চিন্তা করতে করতে ধর্ষক হয়ে যান। পার্টনার রেপিস্টস, মানে নিজের স্ত্রী বা প্রেমিকাকে কথায় কথায় ইচ্ছে মতন ধর্ষণ করা, কারণ তারা বুঝে যায় এটা করা তাদের অধিকার, মানে সেই নারীকে ভোগ করা তাদের অধিকার। নিজের বিশাল বইয়ে তারা কৌশল দেখিয়েছেন সমাজের পুরুষতান্ত্রিক মনোভাব আর আইনের দিক থেকে ধর্ষণের হালকা সাজার জন্য কিভাবে তৈরি হয় ধর্ষক, কিভাবে রাজনীতির জন্য ব্যবহার করা হয় তা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু নারীদের প্রতি হিংস্র আচরণের যে কারণগুলো দিয়েছেন সেগুলো হলো পারিবারিক সম্মান এবং যৌন পরিশুদ্ধতার বিশ্বাস, পুরুষরা যৌন সুবিধা পাবেই এমন মনোভাব, যৌন হিংসার জন্য দুর্বল আইন কানুন। ধর্ষণের কোনো একক কারণ নেই যাকে সুনির্দিষ্ট করে এই অপরাধের প্রেরণা বলা যাবে। এর পেছনে বিভিন্ন কারণ আছে, যেমন রাগ, ক্ষমতা প্রদর্শন, ধর্ষকাম, যৌন অতৃপ্তি বা বিবর্তনগত কারণ। 2022 সালে মনোবিদ ডেভিড লাইসেক বলেছেন, সমাজে নারীদের প্রতি রাগ থেকে ধর্ষণ হয়। যৌন আগ্রাসনকে পৌরুষের লক্ষণ এবং বৈশিষ্ট্য বলে মনে করেন এমন অনেক পুরুষের দল আছে এবং তারা তাদের পুরুষত্বের বহিঃপ্রকাশ করে ধর্ষণের মধ্যে দিয়ে। আমরা কিভাবে ধর্ষণমুক্ত সমাজ পাব? হতে পারে পরিবারের সমাজে পুরুষতান্ত্রিক এই মানসিকতাকে বর্জন করা একটা প্রধান রাস্তা হতে পারে। নারীকে দেবী, লাস্যময়ী, সুন্দরী এগুলোর সঙ্গে একটু মানুষ ভাবতেও শিখুন। আর রাজনৈতিক ধর্ষণকে রুখতে পথে নেমে গণপ্রতিরোধ গড়ে তোলা। তিলোত্তমার বিচার চেয়ে কলকাতা সহ সমগ্র রাজ্যের যে পরিস্থিতি, সেখানে সাধারণ মানুষের জাগরণ স্পষ্ট। এটিকে বাঁচিয়ে রাখতে পারলে সৃষ্টি হবে ধর্ষণের বিরুদ্ধে মানুষের প্রতিরোধের দৃষ্টান্ত। পাশাপাশি বুঝতে হবে কোন মানসিকতা থেকে ধর্ষণের জন্ম হয়। সেই বীজ যদি একবার খুঁজে পাওয়া যায় তাহলে হয়তো তাকে অঙ্কুরিত হওয়ার আগেই উৎখাত করা সম্ভব। ধর্ষকের নির্দিষ্ট কোনো পরিচয় হয় না। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আপনি পরিষ্কার বুঝতে পারছেন আপনার বা আপনাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে ধর্ষকরা। শুধু নাম, পরিচয়, গোত্র আলাদা। ধর্ষক কোনো অন্য গ্রহের মানুষ নয়, এই গ্রহেই এক অন্য মানসিকতায় বিরাজমান কিছু মানুষ। আমার আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তারই একটা ধারণা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কিছু কিছু মানুষ আছেন যারা হয়তো ধর্ষণ করেননি,
কিন্তু তাদের মানসিকতা ধর্ষকের থেকে কোনো অংশে কম নয়। আগামী দিনে যে তারা ধর্ষক হয়ে উঠবে না তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন না। তাই এরকম পরিস্থিতিতে তিলোত্তমার রক্তমাখা শরীর দেখার পর যখন উৎসবে ফেরার কথা বলা হয়, তখন মাথায় রাখবেন এই জাস্টিসের ভিড়ে আসলে অনেক ধর্ষক ওত পেতে বসে আছে। সেই মানসিকতার যতদিন না পর্যন্ত বদল হচ্ছে ততদিন এই উৎসব বৃথা, উদ্দেশ্যহীন। ভিডিও শেষে একটা কথাই বলবো, সে নারী আপনার বন্ধু হোক, সে নারী আপনার বান্ধবী হোক, আপনার প্রেমিকা হোক বা স্ত্রী, সেই নারী কখনোই আপনার সম্পত্তি নয়। আর এই মানসিকতা যতদিন না পর্যন্ত বদল হচ্ছে ততদিন ধর্ষণকে থামানো যাবে না। এই ভিডিওটি যদি মনে হয় প্রচুর মানুষের মধ্যে শেয়ার করে দিতে পারবেন আপনি, বা এটা দিলে প্রচুর মানুষ এই বিষয় সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, তাহলে প্লিজ শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টে এসে আপনার মতামত জানাতে পারেন, লাইক করতে পারেন। আর হ্যাঁ, আমার চ্যানেল যদি সত্যি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব না করে যাবেন না। আবারও এমনই সমাজের জন্য, মানুষের জন্য এক প্রতিবাদের ভাষা নিয়ে ফিরে আসবো। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। জয় হিন্দ।